সালে মানুষ এমন এক কাজ করেছে যা আগে কখনো কল্পনা করা যায়নি। আমরা সূর্যকে ছুঁয়েছি এবং সেই মহাকাশযান গলেও যায়নি। একমাত্র ভাবুন, সূর্যের তাপ এত ভয়ঙ্কর যে পৃথিবীর সবচেয়ে শক্ত লোহাও সেখানে পৌঁছালে সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে যাওয়ার কথা। সেখানে দাঁড়ানো তো দূরের কথা, কাছাকাছি গেলেই সবকিছু ছাই হয়ে যাওয়ার কথা। তাহলে এই প্রশ্ন এতটাই আতঙ্ক ধরায়, যদি লোহা টিকে না পারে তাহলে পার্কার সোলার প্রোব কিভাবে বেঁচে রইল? কিভাবে সে সূর্যের আগুনের মধ্যে ঢুকে আবার ফিরে এলো? চলুন আজকের এই ভিডিওতে সেটাই জানা যাক। সাধারণভাবে আমরা শুনি সূর্যের তাপমাত্রা, তখন মনে হয় সূর্যের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যেন চুলা বা আগুনের মতো। কিন্তু বাস্তবে সূর্যের একটা তাপমাত্রা নেই। সূর্য একটি কঠিন বস্তুর মতো নয়, এটি একটি বিশাল প্লাজমার গোলক। ফলে সূর্যের ভেতরে এক একটা স্তরে এক এক রকম তাপমাত্রা। বিজ্ঞানীরা সূর্যকে কয়েকটি প্রধান স্তরে ভাগ করেন: কোর, রেডিয়েটিভ জোন, কনভেকটিভ জোন, ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং করোনা। সূর্যের কেন্দ্রে থাকে কোর, তাপমাত্রা প্রায় 1 কোটি থেকে 50 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, যেখানে নিউক্লিয়ার ফিউশন ঘটে এবং হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়। কোর থেকে বাইরে যেতে যেতে তাপমাত্রা কমতে থাকে এবং আমরা যাকে সূর্যের পৃষ্ঠ বলি অর্থাৎ ফোটোস্ফিয়ার, সেখানে তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এখানেই সবচেয়ে বড় ধাক্কা, সূর্যের এই তুলনামূলক ঠান্ডা পৃষ্ঠের বাইরে থাকা করোনা নামের স্তরের তাপমাত্রা আবার হঠাৎ করে 10 লক্ষ থেকে 30 লক্ষ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। অর্থাৎ সূর্যের পৃষ্ঠের চেয়ে সূর্যের বাইরের বায়ুমণ্ডল অনেক বেশি গরম, যা আমাদের সাধারণ বুদ্ধি ও পদার্থবিজ্ঞানের ধারণার সঙ্গে একেবারেই যায় না। কোর হলো সূর্যের হৃদয়। এখানে চাপ ও তাপ এত বেশি যে পরমাণু ভেঙে শক্তি তৈরি হয়। এই শক্তি ছাড়া সূর্য, পৃথিবী কিছুই থাকতো না। রেডিয়েটিভ জোনে এই শক্তি আলো ও বিকিরণের মাধ্যমে ধীরে ধীরে বাইরে আসে। একটা ফোটনকে এখানে কোর থেকে বের হতে হাজার হাজার বছর লেগে যায়। কনভেকটিভ জোনে গরম প্লাজমা উপরে ওঠে আর ঠান্ডা প্লাজমা নিচে নামে, যেন ফুটন্ত জলের মতো। ফোটোস্ফিয়ার হলো সেই স্তর যেটা আমরা খালি চোখে দেখি। সূর্যের আলো আসলে এখান থেকেই বের হয়। ক্রোমোস্ফিয়ার ফোটোস্ফিয়ারের উপরে একটি পাতলা লালচে স্তর, যেখানে তাপমাত্রা আবার বাড়তে শুরু করে। আর সবশেষে করোনা, সূর্যের সবচেয়ে রহস্যময় অংশ, যা শুধু সূর্যগ্রহণের সময় খালি চোখে দেখা যায় এবং যার তাপমাত্রা অবিশ্বাস্যভাবে বেশি। 19 শতকে বিজ্ঞানীদের কাছে কোনো স্পেসক্রাফট ছিল না, কোনো সেন্সর ছিল না। সূর্য ছোঁয়া তো দূরের কথা, কাছেও যাওয়া অসম্ভব। তখন বিজ্ঞানীরা একটি জিনিস বুঝতে শুরু করেন: গরম বস্তু আলো ছড়ায়, আর সেই আলোর রং আর তাপমাত্রার উপর নির্ভর করে। এটাকে বলা হয় ব্ল্যাক বডি রেডিয়েশন। সহজ ভাষায়, লোহার রড গরম করলে প্রথমে লাল, পরে হলুদ, পরে সাদা হয়ে যায়। সূর্যের আলো বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখলেন এটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে সবচেয়ে বেশি শক্তি ছড়ায়। স্পেকট্রোস্কোপি ব্যবহার করে সূর্যের আলোকে রঙের লাইনে ভেঙে ফেলা হয়। প্রতিটি কালো ও উজ্জ্বল রেখা জানিয়ে দিল কোন মৌল আছে এবং কী তাপমাত্রা আলো নির্গত হচ্ছে। এই রং ও তরঙ্গদৈর্ঘ্যের হিসাব করে বিজ্ঞানীরা প্রথমবার নির্ভুলভাবে বললেন সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মানুষ সূর্যে না গিয়েই সূর্যের তাপমাত্রা জেনে গেল, শুধু আলো পড়েই। 20 শতকের শুরুতে যখন সূর্যগ্রহণের সময় করোনা বিশ্লেষণ করা হলো, বিজ্ঞানীরা স্তব্ধ হয়ে গেলেন। করোনা থেকে আসা আলো স্পেকট্রামে এমন রেখা দেখা দিল যা শুধুমাত্র লক্ষ লক্ষ ডিগ্রি তাপমাত্রায় তৈরি হতে পারে। এর মানে দাঁড়ালো সূর্যের বাইরের বায়ুমণ্ডল সূর্যের পৃষ্ঠের চেয়ে শতগুণ বেশি গরম। কিন্তু ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স বলে তাপ ভেতর থেকে বাইরে গেলে ঠান্ডা হয়, গরম নয়। এই সমস্যার কোনো সহজ উত্তর ছিল না। কোনো রাসায়নিক বিক্রিয়া, কোনো পরিচিত শক্তির উৎস এটা ব্যাখ্যা করতে পারছিল না। এই রহস্য পরিচিত হলো করোনাল হিটিং প্রবলেম নামে, যা আজও জ্যোতির্পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় ধাঁধাগুলোর একটি। দশকের পর দশক টেলিস্কোপ দিয়ে সূর্য দেখা হলো, মডেল বানানো হলো, সুপার কম্পিউটার দিয়ে হিসাবও করা হলো, কিন্তু করোনা সমস্যার সমাধান মিলল না। বিজ্ঞানীরা বুঝতে পারলেন দূর থেকে দেখা যথেষ্ট নয়। আমরা সূর্যকে দেখি কিন্তু সূর্যের ভেতরে প্রক্রিয়াগুলো বুঝি না। তখনই জন্ম নেয় এক বিপজ্জনক ধারণা: সূর্যের বায়ুমণ্ডলের ভেতরেই ঢুকে পড়তে হবে। সূর্যের আলো নয়, সরাসরি সূর্যের কণা, চৌম্বক ক্ষেত্র আর প্লাজমা মাপতে হবে। এই চিন্তা থেকে পরবর্তীতে তৈরি হয় পার্কার সোলার প্রোব, একটি মহাকাশযান যা ইতিহাসে প্রথমবার সূর্যের করোনার ভেতরে ঢোকে। মানবজাতি বুঝতে শুরু করে সূর্য শুধু আমাদের আলো দেয় না, সে এখনো আমাদের সবচেয়ে বড় অজানা শিক্ষক। সাধারণভাবে মানুষ ভাবে সূর্য তো কাছেই, তাই সেখানে যাওয়া সহজ হওয়া উচিত। কিন্তু বাস্তবে থেকে উল্টো। পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে প্রায় 30 কিমি পার সেকেন্ড গতিতে। এই বিশাল পার্শ্বগত গতি থাকার কারণে তুমি যদি সূর্যের দিকে পড়ে যেতে চাও, তাহলে এই গতিটা বাতিল করতে হবে। এই গতিতে বাতিল করতে যে শক্তি দরকার তা পুরো সৌরজগৎ ছাড়িয়ে বাইরে চলে যাওয়ার থেকেও বেশি। অর্থাৎ সূর্যের দিকে নিচে নামা আসলে মহাকাশের বাইরে চলে যাওয়ার থেকেও কঠিন। তাই সূর্যের দিকে যাওয়া মানে শুধু সামনে এগোনো নয়, এটা একটা বিশাল শক্তির সমস্যা। সূর্যের দিকে মুখ করা অংশের তাপমাত্রা 1300 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়। বেশিরভাগ ধাতু এই তাপে গলে যায়, অথবা ফুটে ওঠে, অথবা তাদের গঠন শক্তি হারায়। ইলেকট্রনিক্স গলে যাওয়ায় অনেক আগেই কাজ বন্ধ করে দেয়। লুব্রিকেন্ট ও তেল বাষ্প হয়ে উড়ে যায়, সূর্যের বিকিরণ সার্কিট ধ্বংস করে দেয়। নাসা এমন এক সমস্যার মুখোমুখি হয়েছিল যেখানে পরিচিত কোনো মেটেরিয়াল যথেষ্ট ছিল না। সরাসরি জ্বালানি ব্যবহার করে সূর্যের কাছে যাওয়া অসম্ভব ছিল। তাই নাসা ব্যবহার করলো গ্র্যাভিটি অ্যাসিস্ট অর্থাৎ মাধ্যাকর্ষণকে এই জ্বালানি বানানো। পার্কার সোলার প্রোব বারবার ভেনাসের পাশ দিয়ে উড়ে যায়। প্রতিবার ভেনাস তার কক্ষপথের কিছু শক্তি চুরি করে নেয়। এর ফলে পার্কার ধীরে ধীরে সূর্যের আরও কাছে নেমে আসে। এই প্রক্রিয়াটা অনেকটা সিঁড়ি বেয়ে নেওয়ার মতো এক ধাপ।
তারপর আরেক ধাপ। 2018 সালে পার্কার সোলার প্রোব উৎক্ষেপণ করা হয় ডেল্টা-4 হেভি রকেটে। এটি নামকরণ করা হয় ইউজিন পার্কারের নামে, যিনি তখনও জীবিত ছিলেন। মিশনের লক্ষ্য ছিল সূর্যের করোনা অর্থাৎ সূর্যের বাইরে বায়ুমণ্ডলে প্রবেশ করা। ইঞ্জিনিয়াররা জানতেন একবার গেলে আর কোনো মেরামত সম্ভব নয়। পার্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো থার্মাল প্রোটেকশন সিস্টেম। এটি তৈরি কার্বন কম্পোজাইট দিয়ে। ভেতরে কার্বন ফোম কোর, বাইরে সাদা সেরামিক কোটিং। পুরুত্ব প্রায় 11.5 সেন্টিমিটার। সূর্যের দিকে থাকা অংশ ভয়ঙ্কর গরম হলেও পিছনের অংশ থাকে প্রায় ঘরের তাপমাত্রায়। এখানে তাপ শোষণ করা হয় না, তাপ আটকে দেওয়া হয়। মহাকাশ প্রায় পুরোপুরি শূন্য, তাপ ছড়াতে কণার প্রয়োজন হয়। সূর্যের কাছে তাপমাত্রা খুব বেশি, কিন্তু কণার ঘনত্ব কম, তাই পার্কার আগুনের মধ্যে ডুবে নেই, সে শুধু তীব্র বিকিরণের মুখে। পদার্থবিদ্যার নিয়ম অনুযায়ী উচ্চ তাপমাত্রা মানেই উচ্চ তাপ সঞ্চালন নয়, সিল্ড বিকিরণ প্রতিফলিত করে। সব যন্ত্র শ্যাডোর মধ্যে রাখা হয়। পার্কার বেঁচে আছে কারণ সে কখনো তাপকে ভেতরে ঢুকতে দেয়নি। 2021 সালে পার্কার সূর্যের করোনার ভেতরে প্রবেশ করে। এটি প্রথম মানব নির্মিত বস্তু যা একটি তারার বায়ুমণ্ডলে ঢুকেছে। এর মাধ্যমে বহু দশকের তথ্য বাস্তবে প্রমাণিত হয়। পার্কার নানান ধরনের ডেটা স্টাডি করেছিল: সোলার উইন্ডের উৎস, সূর্যের চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন, প্লাজমা ওয়েভ, কণা কীভাবে ত্বরান্বিত হয়, করোনা দিয়ে শক্তি কীভাবে প্রবাহিত হয়, কেন করোনা সূর্যের পৃষ্ঠের চেয়ে বেশি গরম। পার্কার আবিষ্কার করেছে সোলার উইন্ড মসৃণ নয়, এটা ভয়ঙ্কর অস্থির। ম্যাগনেটিক সুইচ ব্যাকস নামের অদ্ভুত ঘটনা পাওয়া গেছে। শক্তির স্থানান্তর হয় ম্যাগনেটিক রিকানেকশন দিয়ে। করোনা গরম হয় অসংখ্য ক্ষুদ্র বিস্ফোরণের কারণে। সূর্য আমাদের ধারণার চেয়ে অনেক বেশি বিশৃঙ্খল। এটা পৃথিবীর জীবনে কেন গুরুত্বপূর্ণ? সোলার স্টর্ম প্রভাব ফেলে স্যাটেলাইট, পাওয়ার গ্রিড, জিপিএস, ইন্টারনেট কেবল। সূর্যকে বোঝা মানে পৃথিবীকে রক্ষা করা। পার্কার ভবিষ্যতে স্পেস ওয়েদার পূর্বাভাসে সাহায্য করবে। কিন্তু পার্কার এখন কোথায়? পার্কার এখনও সূর্যের চারপাশে ঘুরছে, প্রতিবার আরও কাছে যাচ্ছে, আবার দূরে সরে যাচ্ছে। এটি এখনও পর্যন্ত মানুষের বানানো সবচেয়ে দ্রুতগামী বস্তু। মিশনের সময়সীমাও ছাড়িয়ে কাজ করে যাচ্ছে। এখনও পৃথিবীকে ডেটা পাঠাচ্ছে। মানুষ সূর্য শুধু দেখেনি, মানুষ সূর্যের ভেতরে প্রবেশও করেছে। পার্কার টিকে আছে শক্তিশালী বলে নয়, টিকে আছে কারণ মানুষ তাপ, গতি ও পদার্থবিদ্যা বুঝেছে। এই মিশন প্রমাণ করে মহাবিশ্ব শক্তি দিয়ে জয় করা যায় না, মহাবিশ্ব জয় করা যায় বোঝার মাধ্যমে। এই সাফল্যের পর বিজ্ঞানীরা এমন নতুন মিশনের পরিকল্পনা করছেন যেগুলো সূর্যের মেরু অঞ্চল, তার অদৃশ্য চৌম্বক ক্ষেত্র এবং ভয়ঙ্কর সৌরজগতের জন্মস্থানকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। ইউরোপের সোলার অরবিটার ইতিমধ্যেই সূর্যের মেরুর ছবি তোলার পথে এগোচ্ছে, কিন্তু ভবিষ্যতে এর চেয়ে উন্নত মিশন আসবে, যেখানে মহাকাশযান সূর্যের চারপাশে দীর্ঘদিন ঘুরে সূর্যের হার্টবিট অথবা তার ভেতরের শক্তির ওঠানামা পর্যবেক্ষণ করবে। বিজ্ঞানীদের লক্ষ্য হলো সূর্যের ভেতরে ঠিক কীভাবে শক্তি তৈরি হয় এবং কীভাবে সেই শক্তি হঠাৎ বিস্ফোরণের মধ্যে বেরিয়ে এসে সৌর ঝড় সৃষ্টি করে তা আগেভাগে বোঝা। নাসার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে এমন মিশন যেখানে বিশাল সৌর পাল অর্থাৎ সোলার সেল ব্যবহার করে মহাকাশযান সূর্যের আলোতেই চলবে। এই ধরনের যান সূর্যের দিকে অনেকদিন স্থিরভাবে অবস্থান করতে পারবে, ফলে সূর্য থেকে আসা বিপজ্জনক কণা আর বিকিরণ পৃথিবীকে পৌঁছানোর আগেই সতর্কবার্তা দেওয়া সম্ভব হবে। এর মানে ভবিষ্যতে স্যাটেলাইট নষ্ট হওয়া, বিদ্যুৎ গ্রিড ধ্বংস হওয়া, মহাকাশচারীদের ঝুঁকিতে পড়া, এসব অনেকটাই এড়ানো যাবে। ভারতও পিছিয়ে নেই। আদিত্য L1 মিশনের মাধ্যমে সূর্য পর্যবেক্ষণের নতুন যুগ শুরু করেছে, আর ভবিষ্যতে আরও উন্নত ভারতীয় সৌর মিশন আসতে পারে, যেগুলো সূর্যের করোনা, সৌর বাতাস এবং চৌম্বক ঝড়কে আরও নিখুঁতভাবে বিশ্লেষণ করবে। এতে শুধু বিজ্ঞান নয়, পৃথিবীর প্রযুক্তিগত নিরাপত্তা অনেক বেশি শক্তিশালী হবে। সব মিলিয়ে ভবিষ্যতে সূর্য মিশনগুলো শুধু কৌতূহল মেটানোর জন্য নয়, এগুলো আমাদের দৈনন্দিন জীবন রক্ষার এক অদৃশ্য ঢাল হয়ে উঠবে। মানুষ যত বেশি সূর্যের কাছে যাবে, ততই আমরা বুঝতে পারবো এই আগুনের গোলা কেবল আলো আর তাপের উৎস নয়, বরং আমাদের সভ্যতার ভাগ্য নিয়ন্ত্রণকারী এক মহাজাগতিক শক্তি। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। খুব তাড়াতাড়ি আসছে আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।